ভয় কাকে বলে তোমরা দেখো এবারে। তোমাদের মধ্যে কেউই এখান থেকে সশরীরে ভারতের মাটিতে যাবে না। তোমাদের সকলের মৃত্যু এই আকাশের মধ্যেই হবে। আমাদের তোমাদের সরকারের থেকে কিছু দাবি রয়েছে, সেগুলো পূরণ হওয়া না অবধি কেউ কোনো রকমের চালাকি করার বা নিজের জায়গা থেকে একটুও নড়ার কোনো রকমের চেষ্টা করবে না, কারণ আপনাদের সবার জীবন আমাদের হাতে রয়েছে। বলেছিলাম তো যে আপনাদের সবার জীবন আমাদের হাতের মধ্যে রয়েছে। মিশন মহাবলের আগমন এটা। রাকেশ, প্যাকিং করেছো তুমি নাকি এখনো তুমি পড়ে পড়ে ঘুমোচ্ছ? আমি কি গিয়ে জাগাবো? তারপর বলো না কিন্তু যে রাশি সরে যাও। এই ভিজে চুল শুধু সিনেমাতেই ভালো লাগে। রাকেশ, 5 ঘন্টার মধ্যে ফ্লাইট আছে। মা আর বাবা ওয়েট করছে। হানিমুন না শেষ হয়ে গেছে। রাকেশ, রাকেশ তুমি কোথায়? রাকেশ, রাকেশ, রাকেশ তুমি ঠিক আছো? রাকেশ, 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 রাকেশ ওঠো। রাকেশ, রাকেশ ওঠো। রাকেশ, দেখলে আমার ডার্লিং কিভাবে বোকা বানালাম? আরে এটা সত্যিকারের রক্ত না, এটা কেচাপ। আর আমি কোনো বডি নই, আমি তো তোমার জীবন্ত স্বামী। তোমার এই মজা করার জন্য না একদিন আমার জীবনটাই চলে যাবে। এই, আর কখনো এরকম কথা বলবে না প্লিজ। তোমার দূরে যাওয়ার কথা ভেবেও ভয় লাগে। ভগবানকে তো আমি 7 পাক ঘোরার সময় বলে দিয়েছিলাম যে এই ডিলটা যেন 7 জন্মের হয়। আর এখনো তো তোমাকে আমার সাথে আরো অনেক বছর কাটাতে হবে। হ্যাঁ, কিন্তু আমাদের এয়ারপোর্ট যেতে হবে, তাই আমি 2 মিনিটের মধ্যে চেঞ্জ করে আসছি, ঠিক আছে? আল্লাহ, আমি টিকিটটা যে কোথায় রাখলাম, কোথায় যে রাখি নিজেই ভুলে যাই। নিশ্চয়ই এখানেই আছে। ও আরে বেগম, এই তো টেবিলের উপরে ফ্লাইটের টিকিট দেখেছো, আর তুমি সমস্ত আলমারি আর সিন্দুক তছনছ করে ফেললে। তুমিও না। এই যে শোনো, আমার এখন বয়স হয়েছে, আগের মতো আমি এখন দেখতে পাই না। আরে ছাড়ো ছাড়ো, বুড়ি হবে অন্যের বেগমেরা, তুমি তো এখনো সেই সুন্দরী আছো। এই ছাড়ো তো। ও মা, কি সুন্দর। বেগম, বিয়ের 50তম বর্ষের শুভেচ্ছা জানাই। তোমাকেও। তোমার আমার শালটা ঠিক করে দিতে আর তোমার এই ওড়না ঠিক করতে করতে আমার 50 বছর কেটে গেল। ইনশাল্লাহ আগামী 50 বছরও যেন এভাবেই কাটে, এটাই প্রার্থনা আমার। আমিন। কি করছো তুমি? তুমি না পারো বাবা, আশ্চর্য।
এখন তুমি এই বয়সে নাতি নাতনির সঙ্গে খেলার বয়সে নিজেই ইয়াং হয়ে যাচ্ছ। চলো বেগম চলো। হ্যাঁ চলো যাওয়া যাক। কি যে বলো তুমি। আহা, আল্লাহ, কাজ ভেঙে যাওয়াটা অশুভ মনে করা হয়। শোনো, এটা ভালোবাসার চিহ্ন। ঘন কালো মেঘ ছেয়ে যাবে ফ্লাইট RC 814-তে। সময় হয়ে গেছে জেহাদ পাওয়ার। নিজেদের সঙ্গীদেরকে ছাড়ানোর জন্য তৈরি তোমরা? হ্যাঁ জনাব। খুব ভালো। মৃত্যুর আতঙ্ক নয়, চোখে কিছু করার ইচ্ছে, জেহাদ চাই। বন্ধুরা, সময় হয়ে গেছে ভারতকে কিছু করে দেখানোর। যেটা আমরা চাই সেটা যে কোনো মূল্যে আমরা পেয়েই ছাড়ি। কিন্তু ভাইজান, এয়ারপোর্টে সিকিউরিটি চেক পার করে এগুলো সব যাবে কি করে? সেই ব্যবস্থাও হয়ে গেছে। আমরা তাদের সাথে ডিল করে ফেলেছি, যারা এই মৃত্যুর সামগ্রী সব ফ্লাইটে তুলে দেবে। আজকের পর তুমি ডক্টর, তুমি বডিগার্ড, আমাকে চিফ বলে ডাকবে। বললাম না এত দৌড়োস না। এটা কি করেছিস তুই? আর এখানে কি করছিস? চল, আমরা তো ওইদিকে যাব। চল। সরি আঙ্কেল, সরি আন্টি, আমি তোমাদের টয়টা ভেঙে ফেললাম। এই নাও, তুমি আমার ফেভারিট ডলটা রাখো। তুমি নিজে কত মিষ্টি মেয়ে, আমি তোমার পুতুল কি করে নেব? কিন্তু একটা কথা বলো, তোমার কোথাও লাগেনি তো? না না, আমার লাগেনি। ঠিক আছে। টিনা, চল, ফ্লাইটের জন্য দেরি হয়ে যাচ্ছে। এই নাও আঙ্কেল, জল খাও। যখন আমার দাদুর হেঁচকি ওঠে তখন আমি আমার বটলটা এগিয়ে দিই, তখন দাদুর হেঁচকি ওঠা বন্ধ হয়ে যায়। হেঁচকি চলে গেছে। আর বদলে তোমার দাদুও তো নিশ্চয়ই কিছু দেন। এই নাও। টিনা, নো, চল, তোর বাবা আর দাদু অপেক্ষা করছে। চল। জানি না লোকে হিন্দু মুসলমানের ঊর্ধ্বে উঠে মানুষকে মানুষের মতন কবে বিচার করবে। সেই দিন অবশ্যই আসবে। আমিন। বাবা, দাদু, আমরা আসছি পাখিদের মতো উড়ে। মিশন মহাবল এবার শুরু হতে চলেছে। আকাশে মৃত্যুর খেলা হবে এবার, আর এটাকে পুরো ভারত কখনোই ভুলতে পারবে না। নমস্কার, আমি গিরিশ জৈন। ক্রাইম অ্যালার্টের আজকের এই নতুন এপিসোডে আপনাদের জন্য এমন এক ঘটনা নিয়ে হাজির হয়েছি যা পুরো দেশকে নড়িয়ে দিয়েছে। কিন্তু এই ঘটনায় ফেঁসে থাকা লোকেরা যেভাবে একতার সাহসিকতার পরিচয় দিয়েছে তা সত্যি প্রশংসার যোগ্য। আসুন দেখি আতঙ্ক আর সাহসিকতার যুদ্ধ। IC-834 ফ্লাইট কাঠমান্ডু ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে দিল্লির জন্য রওনা দিল। 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে আমরা দিল্লি ল্যান্ড করে যাব। আরে আমার সুন্দরী বউ, দিল্লির সিঙ্গারা, কচুরি, মোমোজ, ইন্ডিয়া গেট, দিল্লিতে আরো ফেমাস ফেমাস জায়গা আছে। একবার তুমি দিল্লি পৌঁছে যাও না, এমনিতে ওখানকার ছেলেকেই তো ভালোবেসেছো, তারপর দেখবে ওই জায়গাটাও ভালোবেসে ফেলবে। তারপর দেখবে বাপের বাড়ি যেতেও তোমার ইচ্ছা করবে না।
বলছি দাদা, রাকেশ, আপনি একটা কাজ করুন, না হয় সিটটা চেঞ্জ করুন, না হলে নিজের বিজনেস মাইন্ডকে। বাদ দাও রাকেশ। আসলে কি বলুন তো, আমি দিল্লির ছেলে। আমার যখন রাগ ওঠেন আমি কোনো দিকটা দেখি না, সোজাসুজি আমার হাতটা চলে, বুঝলেন তো? ঠিক আছে, বেশি ঘুরবেন না। পাশে ওয়াইফ আছে বলে ভদ্রভাবে কথা বলছি। নাতির জন্য এত মনোযোগ দিয়ে সোয়েটার বুনছো যে আমার দিকে তো তোমার খেয়ালই নেই। খেয়াল আছে, আমি ভালো করে জানি যে তুমি তোমার নাতির সাথে দেখা করার জন্য ব্যস্ত হয়ে পড়েছো। আর আমি এটাও জানি যে তুমি তোমার নাতির জন্য চেন কিনে রেখেছো। তোমার কাছে আর কি লুকালাম বেগম? এখন নাতনির থেকে সোনার আর কি মূল্য বেশি? এখন তো মনে হচ্ছে তাড়াতাড়ি সেখানে পৌঁছে যাই, ওকে কোলে বসাই, ওকে খাবার খাওয়াই। এখন খোদাও যদি আমার প্রাণ নিতে আসে তাহলে আমি বলে দেব যে আমাকে আরো 4-5 বছর নাতনিকে খাওয়ানোর সময় দিন। এই বুড়ো চোখে একটা স্বপ্ন দেখেছি, সেটাকে বাঁচিয়ে রাখতে দাও। ঠাই। আঙ্কেল, বন্দুকটা তোমার? এটা একটা খেলনা, যেমন তোমার এই খেলনাটা না সেই রকমই। মা, মা দেখো, আঙ্কেলটার কাছে গান আছে। মা, কি হয়েছে? ঘুমিয়ে পড়, নলে এক্ষুনি এসে বকা দেবে কিন্তু। ঘুমিয়ে পড়। কেউ নিজের সিট থেকে উঠবে না। তোমাদের মধ্যে কেউই এখান থেকে সশরীরে ভারতের মাটিতে যাবে না। তোমাদের সকলের মৃত্যু এই আকাশের মধ্যেই হবে। খবরদার, কেউ যদি ওর গায়ে হাত দেয়, এই বোমটার যদি একবার আমি এটার পিন টেনে দিই, তাহলে সবার দেহ ছিন্ন ভিন্ন হয়ে যাবে। কারোর হাত কাটা যাবে, কারোর পাও কাটা যেতে পারে। তোমরা দিল্লি যেতে চাও না? সবাই নিজের নিজের আল্লাহর কাছে পৌঁছে যাবে। অনেক হিরো হতে চেয়েছিলিস না তুই? তোকে এই মুহূর্তেই হাওয়াতে উড়িয়ে দেব। খবরদার, কেউ যদি নিজের জায়গা থেকে নড়ার চেষ্টাও করো তাহলে সবাইকে গুলি করব। আরে আপনারা কারা? কি চাইছেনটা কি? এগুলো কি হচ্ছে কি? এটা হাইজ্যাক হয়েছে। হ্যাঁ, হয়েছে। এই, প্লেন হাইজ্যাক হয়ে গেছে। প্লেনটা পশ্চিম দিকে নিয়ে চলো। সবে একজনকে মেরেছি, কিন্তু ওটা শুধু ট্রেলার ছিল। প্লেনটা যদি না ঘোরাও তাহলে পিকচার দেখাতে বেশিক্ষণ সময় লাগবে না। এখন একজন মরেছে, তখন 100 জন মরবে।
প্লেনটাকে দেশের সীমানার বাইরে নিয়ে চলো। আমি আমাদের ভারতীয় সীমানা থেকে প্লেনটাকে নিয়ে যেতে পারবো না। যদি আমি এটাকে সীমানার বাইরে নিয়ে যাই তাহলে জানি না এই আতঙ্কবাদীরা কি করবে। এই কি ভাবছো? আমাদের কাছে ফিউল অনেক কম আছে, আমরা বেশি দূর নিয়ে যেতে পারবো না। এই মিথ্যে কথা বলো না। যদি মিথ্যে কথা বলো তাহলে এক্ষুনি খুদার কাছে পৌঁছে দেবো। আমি মিথ্যে বলছি না, আপনার যদি বিশ্বাস না হয় চেক করে দেখুন। কত দূর যেতে পারবো আমরা? আমরা বেশি দূর হলে অমৃতসর অব্দি যেতে পারি। চলো তাড়াতাড়ি সমস্ত ছেলেরা নিজের নিজের জায়গায় উঠে পড়ো। তারা তারা আরে ওই উঠে দাঁড়া। তুই শুনতে পাসনি নাকি? চলো লট তোকে নিমন্ত্রণ করবো নাকি? আরে ওঠ রে। ওঠ উঠে দাঁড়া। কিরে তুই কি ছেলে নয় নাকি? উঠে দাঁড়া। আরে রিল্যাক্স, বলেছিলাম তো 7 জন্ম কাটাবো আমরা। ওঠ এই চল। সবাই এগো, সবাই এগো, এগো সবাই। চলো যাও ওদিকে। আপনাকে আলাদাভাবে নিমন্ত্রণ করবো? চলো। তোমরা সবাই না একটা কাজ করো, সবাই নিজের নিজের হাতগুলো ওপর তোলো। ওপর তোল। কারো হাত যেন নিচে না থাকে, তাহলে আমি কিন্তু গুলি করে দেব। এই ওপর হাত তোল। ঠিক আছে, অমৃতসরে নিয়ে চলো। বেশি চালাকি যদি করো না তাহলে সকলের মৃত্যুর জন্য তুমি দায়ী হবে। অমৃতসরের দিকে প্লেনটা নিয়ে যাওয়াটা পাইলটের কাছে একটা আশার আলো ছিল। ক্যাপ্টেন খুব বুদ্ধি করে ইমার্জেন্সি সিগন্যাল এটিসির কাছে পৌঁছয়। অপেক্ষা ছিল অমৃতসরের এয়ারপোর্টে ল্যান্ডিং এর, যেখানে আমাদের সুরক্ষা কর্মীরা আগে থেকেই মজুদ ছিল নিজের দেশবাসীদের বাঁচানোর জন্য। এয়ারপোর্টের কর্মচারীদের বেশ ধরে আমাদের জওয়ানেরা IC-814 এর অপেক্ষায় ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আতঙ্কবাদীরা আমাদের প্ল্যানের কথা জানতে পেরে যায়। এখন এটাই দেখার, সরকারের এই পদক্ষেপ কি ফেঁসে থাকা মানুষগুলোর প্রাণ বাঁচাতে পারবে, নাকি তাদের জীবন আরো বিপদে পড়বে। তোমাদের সরকার বেশি একটু চালাকি করছে। ওনাদের মনে হয় যে এটা বাচ্চাদের খেলা। এখনো পর্যন্ত কোনো কথাবার্তা হয়নি, কিন্তু এবার দেখাবো আমরা ওদের বড়দের খেলা, মৃত্যুর খেলা। রক্তের নদী বইবে এবার। বোকামি করছে আপনাদের সরকার, কিন্তু ভুগবে তোমরা।
আসলে কি বলুন তো, আমি দিল্লির ছেলে। আমার যখন রাগ ওঠে না, আমি কোনো দিকটা দেখি না, সোজাসুজি না হাত চালিয়ে দিই। ঠিক আছে, বেশি ঘুরবেন না। কি বলছিলিস তুই? তোর বউয়ের দিকে ভুল করে তাকিয়ে কি ফেলেছি আমি? হ্যাঁ, খুব তো বড় বড় কথা বলছিলিস আমাকে। এবার দেখবি তোর ওয়াইফকে কিভাবে তাতা থই করে নাচাবো আমি সবার সামনে। নিজের নোংরা মুখ দিয়ে আমার ওয়াইফের নাম নেওয়ার চেষ্টা করবি না, না হলে ভালো হবে না। আল্লাহকে ভয় করো। আল্লাহ মহিলাদের অনেক উঁচু জায়গায় রেখেছেন, তাদের অপমান করে খোদাকে অপমান করো না। চুপ কর পুরো। অর্ধেক পা কবরের মধ্যে রয়েছে আর বেশি কথা বলছিস। শুনলে তোমরা? শুরুটা তো হয়ে গেছে। কি বলেছিলি? দিল্লি থেকে তুই বেশি হাত পা চালাচ্ছিলিস তাই না? চালা এবার হাত পা সব। সবার অবস্থা এবার এরকমই হবে। সবার হাত যেন উপরে থাকে। এই মেয়ে, হাত উপরে তোল। দাদু সেভ মি, দাদু সেভ মি, বাবা হেল্প মি, দাদু, দাদু প্লিজ বাঁচাও আমাকে, সেভ মি। আরে এরকম বাচ্চাদের তো মরেই যাওয়া উচিত। যখন থেকে ও প্লেনে উঠেছে তখন থেকে রাগ ধরিয়েই যাচ্ছে। ছেড়ে দাও আমার বাচ্চাকে। এবারে তো তুই সত্যিই মরবি। তোকে বাঁচানোর জন্য কেউ আসবে না এখানে। দাদু, এক, দাদু বাঁচাও। দুই, দাদু বাঁচাও। চার, পাঁচ। এবার দেখি কি আসে। প্লিজ, প্লিজ আপনার পায়ে পড়ছি আমি। সাত, আট, এই, কাঁচ ভেঙে যাওয়া অশুভ, আর এটা তো আমাদের ভালোবাসার চিহ্ন। অনেক হয়েছে এবারে। তুমি হঠাৎ করে ওর জন্য কেন মরতে এলে এখানে? ও তোমার কে হয়? এ আমার নাতনি। আমাকে আমাকে ক্ষমা করে দে। আপনাকে আমি ভুল ভেবেছিলাম। আমাকে ক্ষমা করে দে। তোমার নাতনি? তুমি মুসলমান আর ও হলো কিনা হিন্দু, তাহলে ও তোমার নাতনি কি করে হলো? হ্যাঁ, সম্পর্ক
কোনো ধর্ম দেখে হয় না, কিন্তু কিন্তু তুই একথা বুঝবি না যে মানবিকতা বোঝে না, সে সে ভালোবাসা কি করে বুঝবে? তোমার জন্য আমার গর্ব হচ্ছে। যখন আমি আমার নাতি নাতনিদের এই গল্পটা বলবো, তখন ওরাও তোমার জন্য গর্ব অনুভব করবে। হ্যাঁ, দাদু আমার নাতনি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার আমার শালটা ঠিক করে দিতে আর তোমার এই ওড়না ঠিক করতে করতে আমার 50 বছর কেটে গেল। আগামী 50 বছরও যেন এভাবেই কাটে, এটাই প্রার্থনা আমার। না, কেন আপনারা মৃত্যু নিয়ে খেলা করছেন? কি চাই আপনাদের? আমরা মৌলানা আর ভারতের জেলে বন্দি 36 জন সঙ্গীদের ফেরত চাই, আর তার সাথে $200 মিলিয়ন। তাড়াতাড়ি গিয়ে নিজের সরকারকে বলো আমাদের ডিমান্ড তাড়াতাড়ি পূরণ করতে, না হলে ডেড বডি পাঠাতে থাকবো আমরা। হ্যালো, যাদের জেল থেকে ছাড়াবার কথা বলছে ওরা মানুষের প্রাণ নিয়ে খেলা করে, বাইরে বেরিয়ে কোটি কোটি মানুষদের হত্যা করবে। $200 মিলিয়ন দিয়ে গুলি আর বারুদ সংগ্রহ করবে। এদের থামানো, তারপর এদের থামানো অসম্ভব। কিন্তু আমাদের কাছে ওদের কথা মেনে নেওয়া ছাড়া আর কোনো পথ নেই। ওখানে যাত্রীদের আত্মীয়রা চিন্তায় ছটফট করছে। সব জায়গা থেকে প্রেশার, সব জায়গা থেকে চাপ আমাদের উপর। ভাবো এই প্লেনে আটক যাত্রীদের কথা, ক্ষুধা তৃষ্ণায় কি অবস্থা ওদের, কি হবে কে জানে। মা, ক্রিসমাস চলে গেছে, সান্টা ক্লজ এলো না তো। মা, আজকে কত তারিখ? আমার বার্থডে আসার কথা না, চলে গেছে। মা, এখন দিন না রাত? এখন সকাল না বিকেল সেটাই তো ভুলে গেছি। কত দিন হয়ে গেল ভালোভাবে সূর্য উঠতে দেখিনি, কতদিন ভালোভাবে নিঃশ্বাস নেইনি। আমি তো সেটাও জানি না যে আমরা আছি কোথায়, এখন দিন না রাত কিচ্ছু জানি না। মা, মা, আমার তেষ্টা পাইনি, আমি তো বোতলটা দেখছিলাম। শুনুন না, একটু জল পাবো কি? আমার বাচ্চার হেঁচকি উঠছে। অনেক তেষ্টা পেয়েছে তোমার এই তেষ্টা দেখে আমি থাকতে পারছি না। আমি তোমার জন্য পানি নিয়ে আসবো, এখনই আনছি পানি। খাবে তুমি পানি? নাও। আর কারো তেষ্টা পেয়েছে নাকি? হ্যাঁ,
খেতে চাও নাকি কেউ পানি? দেখো তোমাদের জন্য 1 নদী পানি এনেছি আমি। কেউ পানি খাবে? আরে বলো না, ভয় কেন পাচ্ছ? আর কেউ খেতে চাও পানি? এই না, মিজেছে তেষ্টা? ব্যাস, অনেক হয়েছে। মারতে চান তো আমাদের সবাইকে? তাহলে মারুন। এতদিন ধরে যা অত্যাচার করছেন তার থেকে মরে যাওয়াই ভালো। আসুন, মেরে দিন আমাকে, মেরে ফেলুন। আচ্ছা, তোমাদের সরকার এখনো আমাদের দাবি পূরণ করেনি। আমার মনে হয় তোমাদের সরকার তোমাদেরকে মরার জন্য এখানেই ছেড়ে দিয়েছে। তোমাদের সম্পর্কে কোনো কিছু ভাবে না তোমাদের সরকার। কিন্তু আমরা তোমাদেরকে মারবো না, তোমাদেরকে তড়পিয়ে তড়পিয়ে বাঁচিয়ে রাখবো আমরা। আর তাও ততদিন যতদিন তোমাদের সরকার আমাদের দাবি পূরণ না করে। মা, আর কিছুক্ষণ অপেক্ষা কর। তুই তোর পছন্দের খাবার খেতে পারবি আর জলও পাবি। সব পাবি মা তুই। আতঙ্কবাদীরা সেনাবাহিনীর সামনে নিষ্পাপ মানুষগুলোকে দাঁড় করিয়ে তাদের হাত বেঁধে দেয় আর প্লেনটাকে রিফিউল করে নো ম্যানস ল্যান্ডের দিকে নিয়ে যায়। এটা একটা এমন জায়গা ছিল যেখানে না সরকার কিছু করতে পারছিল আর না যাত্রীদের জন্য পালিয়ে যাওয়ার কোনো রাস্তা ছিল। তাও প্লেনে ফেঁসে থাকা যাত্রীরা একে অপরের পাশে থেকে একে অপরকে সাহায্য করছিল। এত কঠিন পরিস্থিতি আর মৃত্যুর সম্মুখীন হয়েও যাত্রীরা সাহসিকতার পরিচয় দিচ্ছিল। কিন্তু ৩৬ জন আতঙ্কবাদীদের সম্মুখীন হওয়াও সহজ ছিল না, যারা অনেককে মেরে ফেলেছিল। আরও অনেককে মেরে ফেলার ইচ্ছেও ছিল। 6 দিন কেটে গেছিল আর আতঙ্কবাদীদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছিল, আর যাত্রীদের সাহসেও। আতঙ্কবাদীদের ভয়ঙ্কর রূপ একসময় বেরিয়ে আসে যখন তাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। আসুন দেখি। ভারত সরকারের পক্ষ থেকে আমাদের ডিমান্ডের কোনো উত্তর এখনো আসেনি। মনে হচ্ছে ওরা নিজেদের লোককে ভালোবাসে না। এক এক করে সকলকে মারতে হবে। আর এইবার 11খানা লাশ পাঠাবো, যেগুলো দেখার পর ওদের আত্মা পর্যন্ত কেঁপে উঠবে। না, এখন মৃত্যুর খেলা নয়, ভয়ঙ্কর মৃত্যুর খেলা খেলবো আমরা। যাও, ওই নববধূকে এক্ষুনি নিয়ে এসো, যার স্বামীকে আমরা মেরেছি। ওদের বৌমাকে ওদের কাছে ফেরত পাঠাবো আমরা। চল। ছাড়ো আমাকে, তোর ছাড়ো। হাজবেন্ড অনেক বড় বড় কথা বলছিল, তাই না? ছাড়ো। এবার দেখবি কিভাবে তাতা থই করে নাচাবো সবার সামনে। বাঁচাও। আয়, চল। তোর মাথার খুলি উড়িয়ে দেবো যদি এবার বেশি কথা বলিস তাহলে। এবার কেউ আসবে না তোকে বাঁচাতে। তোদের সরকার হাত তুলে দাঁড়িয়ে পড়েছে। দেখা যাক তোমাকে বাঁচাতে এবার কে আসে। রে, ওপরে দেখ, এবার নিজের ভগবানকেই ডেকে নে। তোর হাজবেন্ড তো আসবেই না। তার কারণ তোর স্বামীকে আমি অনেকক্ষণ আগেই মেরে ফেলেছি। আর এতক্ষণে হয়তো ওর শ্রাদ্ধ শান্তিও হয়ে গেছে ওখানে। অনেক বড় বড় কথা বলছিল তখন।
এই, হ্যাঁ, ভগবান আমাদের এতটাই শক্তি দিয়েছে যে আমরা নিজেদের রক্ষা নিজেরাই করতে পারি। এই। খবরদার কেউ এগিয়ে আসবে না, না হলে সবাইকে মেরে ফেলে দেবো। এই দাঁড়াও, ওকে আবার ফেরত নিয়ে যাও ভেতরে। কেউ ওর গায়ে টাচ করবে না। ভারত সরকার আমাদের ডিমান্ড মানবে না এমন কোনো কাজ কিন্তু আমরা করব না। যাও। সরকার নিরপরাধ দেশবাসীদের এই অবস্থা দেখতে রাজি নয়। আমরা চাই যে আইসি 814 সমস্ত যাত্রীরা নিজের দেশে স্বাধীনভাবে বাস করুক। সেই জন্য সরকার সন্ত্রাসবাদীদের সমস্ত দাবি মেনে নিচ্ছে। হাইজাকারদের কানেক্ট করো। স্যার, ভারতীয় অফিসার আপনার সাথে কথা বলতে চাইছেন। সরকার চায় মনুষ্যত্বের কারণে আপনার বাচ্চাদের আর মহিলাদের ছেড়ে দিন। আমরা শান্ত মনে কথা বলি। এই, অনেক বাজে কথা শুনেছি। তোমাদের কি মনে হচ্ছে যে আমরা বোকা? একজনকেও ছাড়বো না আমরা, না বয়স্ক, না অল্প বয়সী, না বাচ্চা, যতক্ষণ না আমাদের ডিমান্ড পূরণ হচ্ছে। দেখুন, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনারা যা চান তাই পাবেন। শুধু মহিলা শিশুদের ছাড়তে বলছি। ছেড়ে দিন। তোমাদের সরকার কি মনে করছেটা কি আমরা বোকা? হ্যাঁ, 7 দিন হয়ে গেছে আমাদের কোনো ডিমান্ড পূরণ হয়নি, তার উপর তোমরা আমাদেরকে অর্ডার করছো। হ্যাঁ হ্যাঁ, ফেরত তো আমরা পাঠাবো, মহিলা আর বাচ্চাদেরকে নয়, বরং তাদের লাশ পাঠাবো। হ্যালো, শেষ করে দাও ওদের। তোদের সবার মুক্তি চাই, তাই না? পাবি, এক এক করে সবাই মুক্তি পাবি। এই দাঁড়া, আরে দাঁড়া, যা, তোকে মুক্ত করলাম, যা। মা, এই দিদিটা বাড়ি যাচ্ছে? হ্যাঁ মা। চুপ কর সবাই, চুপ। তোরা সবাই তৈরি থাক, এবার তোরা সবাই মরবি। এক এক ঘন্টাতে এক একটা লাশ যাবে। যত ঘন্টা তোমাদের সরকার নেবে ততগুলোই লাশ পড়বে এখানে। মা, আল্লাহ রক্ষা করো, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ভগবান রক্ষা করো। রক্ষা করো আল্লাহ। আল্লাহ আমাদের রক্ষা করো, আল্লাহ আমাদের রক্ষা করো, আল্লাহ সবাইকে রক্ষা করো, আমাদের রক্ষা করো। হাইজাকারদের কানেক্ট করো। দেখো, সরকার তোমাদের কোনো চাওয়া পূরণ করবে না। তোমাদের সরকার কি এটা মজা ভাবছে নাকি? এবার দেখো আমরা কি করি। একজনকেও ছাড়বো না, সকলকে মেরে ফেলবো আমরা। ওদের সবাইকে মেরে তোমাদের কি লাভ? তোমরা যা চেয়েছিলে তা তো তোমরা পেলে না। দেখো, আমরা যদি এখনো চাই, কোনো রাস্তা বের করা যেতে পারে। না তোমাদের সম্পূর্ণ লোকসান, না আমাদের। আমার কাছে একটা ডিল আছে। হে আল্লাহ রক্ষা করো, আল্লাহ রক্ষা করো। যার যত প্রার্থনা করার করে নাও। আজ কারো ভগবান বা কারো আল্লাহ শুনবে না তাদের কথা। আজ আর কেউ বাঁচবে না। যদি পরবর্তী 10 মিনিটে তোমাদের সরকার আমাদের দাবি না মানে, তাহলে এটাই তোমাদের শেষ সময় হবে। ডাকো আপনজনদের, গলা মিলিয়ে নাও।
দেখো, তোমাদের হাতে 10 সেকেন্ড আছে। 10 সেকেন্ড পরে তোমাদের এই সুযোগটাও থাকবে না। ভেবে দেখো। কি ডিল? দেখো, তোমাদের যে কোনো 3 জনকে ছাড়তে পারি। ওই 3 জনের নাম দাও, আমরা ছেড়ে দেব। আর তার বদলে আমাদের সব যাত্রীকে মুক্তি দাও। হ্যাঁ, আমি রাজি আছি। আমরা মৌলানা আজহার, মুস্তাক জারহাদি আর উমর সাইয়াদকে চাই, সুস্থ সবল। ঠিক আছে। ওদের তরফ থেকে মনে হচ্ছে এই ডিলটা ঠিকই আছে। ইয়েস স্যার। আপনারা সবাই এখন মুক্ত। পরিবারের লোকদের সঙ্গে গিয়ে নতুন বছর পালন করুন। আপনাদের জন্য অন্য একটি প্লেন তৈরি আছে। অল দি বেস্ট এন্ড হ্যাপি নিউ ইয়ার। আমি তোমার সঙ্গে যাই। দুপক্ষকেই শেষ পর্যন্ত নত হতে হয়। আমাদের 3 জন আতঙ্কবাদীকে মুক্তি দিতে হয়, যাতে আমাদের দেশবাসীকে বাঁচানো যায়। অনেকে সুস্থভাবে ফিরে আসেন, আর অনেকে জাতীয় পতাকায় জড়িয়ে। 31শে ডিসেম্বর 1999 যাত্রীদের 8 দিনের ভয়ঙ্কর বসবাস শেষ পর্যন্ত শেষ হয়, আর 3 জন আতঙ্কবাদী মৌলানা আজাহার, মুস্তাক জারদারি আর উমর শাহিদ আবার পৃথিবীতে আতঙ্ক ছড়ানোর জন্য মুক্তি পেয়ে যায়। কিন্তু যাত্রীদের পরিবারের লোকেদের খুশির সামনে এই মূল্য সঠিক মনে হয়। ওই 8 দিন যাত্রীরা যা সহ্য করেছিল সেটা হয়তো আমরা ভাবতেও পারবো না। আর অনেকেই তো নিজের কাছের কাউকে চোখের সামনে মরতে দেখেছিল, আর অনেকেই তাদের জীবন অন্যকে বাঁচানোর জন্য দিয়ে দেয়। আর এর মধ্যেই সরকার তার পরিপক্কতার প্রমাণ দিয়ে সবথেকে প্রভাবশালী পথ বের করে। ক্রাইম অ্যালার্ট সরকারের সঠিক সিদ্ধান্ত আর IC 814 এর সমস্ত সদস্য আর যাত্রীদের তাদের সাহসিকতার জন্যে স্যালিউট করে। আর এটাই প্রে করে যে আর কখনোই আতঙ্কবাদীদের কোনো হাত আমাদের দেশের দিকে এগোনোর আগেই যেন কেটে দেওয়া হয়, ওদের যেন একেবারে নির্মূল করে দেওয়া হয়। কারণ এই দেশ আর দেশবাসীর সুরক্ষা সবার ওপরে। এর সঙ্গে আমি গিরিশ জৈন ক্রাইম অ্যালার্টের এই এপিসোড থেকে বিদায় চেয়ে নিচ্ছি। আবার আসবো এরকম কোনো অপরাধ থেকে আপনাদের অ্যালার্ট করাতে এক নতুন গল্পের সঙ্গে। ততদিন বি অ্যালার্ট, বি সেফ। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।